নমস্কার, আমি রূপসী হালদার। আজকে পড়ছি অবরুদ্ধ নিশীথ। লেখনীতে রয়েছেন তেজস্মিতা মর্তজা। পর্ব ৭৪-৭৪-এর বর্ধিতাংশ। অন্তু যখন উঠে চলে আসছিল তখন পেছন থেকে রৌফ রসিক সুরে জিজ্ঞাসা করে ওঠে, জয়ামিনকে মৃত্যুদণ্ড দিতে পারবো না, তার বদলে কি শাস্তি দেবার অনুমতি দেবেন আপনি? অন্তু দরজা চেপে ধরে পেছন ফিরে তাকায়। যাবজ্জীবন কারাদণ্ড। কারাগারের সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন গভীর কালঘটুরিতে যেন তার বসবাসের জায়গা হয়, এবং সেখানে থাকবে না কোনো পরিচিতদের সঙ্গ সাক্ষাতের সুযোগ। সে বন্দিত্বের অন্ধকারকে ভয় পায়, সে আইনকে বড্ড ভয় পায়। এটা জয়ামিনের হিসেব গেল, আর হামজা পাটোয়ারের হিসেবটা? অন্তু হেসে বলল, এটা সময় বলবে। বেরিয়ে আসতে আসতে অন্তু মনে মনে বলল, নেশাগ্রস্ত এক অন্ধপঙ্গু যার হাতে লাঠি হারিয়ে কতটা দিশেহারা হয়ে পড়ে আপনি জানেন না রৌফ সাহেব। আর যদি সেই লাঠি হয় তার বড় ভালোবাসার ধন, সেই দিশাহারা বুড়ো শেয়ালকে আমি আইনের হাতে তুলে দিয়ে হাতছাড়া করব না। তার সঙ্গে কত হিসেব বাকি আমার। সুযোগ পেলে তার জন্য কারাগার আমি তৈরি করব আমার হাতে। জয়কে দেখে রাবেয়ার চোখে মুখে আক্রোশের মতো একটা ব্যথা ফুটে উঠল। এখানে আইসো কেন? হুমকি দিতে? আমার ভয় দেখাইতে? আরে শাশুড়ি, আপনি ভুল ভাবতেছেন। আমি কি খারাপ ছেলে নাকি? কেন আইসো তাহলে আমার কাছে জয়? আর কি আছে আমার? কি দেব তোমারে? কিচ্ছু নাই আমার। অন্তু কিছু কইছে? রাবেয়ার কথাগুলো একদৃষ্টিতে চেয়ে থেকে শুনল জয়, তারপর একটু হেসে বলল, ওর কি করার আছে? ওরে সালা, আমারে যাতে গলা টিপা দিয়া জয় বাংলা কইরে দেয়, এই বুদ্ধি সত্যি দিছেন নাকি গত রাতে? রাবেয়া ভঙ্গুর গলায় বলে, তার দরকার পড়বে না। আল্লাহ বিচারক, আমার আল্লাহ আছে, তিনি সব জানেন, সব দেখেন। জয় জোরে জোরে মাথা নাড়ে। হুম, থাকলে নিশ্চয়ই দেখেন। উনি দেখেন বলেই তো আপনার এই অবস্থা। দিন সবার আসে জয়, আজ তুমি ভালো অবস্থায় আসো, কে বলতে পারে কালকেও এই অবস্থায় থাকবা। এরকম ভালো একদিন স্বামী সন্তান নিয়ে আমিও ছিলাম, আইজ নাই। জয় মাথা নুইয়ে হেসে ফেলল। আমি স্বয়ং জীবিত এক বদদোয়া, আমার ওপর আপনার বদদোয়া কাজ করবে না। তুমি কি এখানে আমরা ভয় দেখাতে আইসো যাতে অন্তুরে দুর্বল করতে পারো? এক আমি তো আছি যারে জিম্মি কইরা করায়, আর অন্তু ভয় পাবে। মারবা আমারে? মারো জয়, মারো। কিচ্ছু নাই এই মায়ের কাছে, মেরে ফেলো আমারে। আমি সেই হতবাকি দুর্বল মা যে তার দুই বেটা বেটিরে তোমাদের মতন রাক্ষসের হাত থেকে বাঁচাইতে পারে নাই। এখন আবার জিন্দা আসছি অন্তুর দুর্বলতা হবার জন্য। তুমি তার চেয়ে মেরে ফেলো আমারে। অন্তুর আর কোনো দুর্বলতা না থাকুক, মারো। টসটসে গরম নুন জল গাল দিয়ে গড়িয়ে পড়ল রাবেয়ার। জয়ের ডান হাতটা নিচের দিকে টেনে নিয়ে আঘাত করতে করতে কেঁদে ফেলল রাবেয়া। মারো 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 আমারে। অনেক শক্তি না তোমার? কত ক্ষমতা দিছে আল্লাহ তোমারে, যা খুশি করো, বিচার নাই, সাজা নাই। তোমারই তো মানুষ, যে মহিলার ছেলে নাই, মেয়ে কাছে নাই, স্বামী নাই, ঘর নাই, তারে বাঁচাইয়া আর কত সাজা দিবা? আমার মতন অভাগীর বাঁচাই হক নাই আল্লাহর জমিনে। অন্তুকে আমি বলতাম, সে এত তেজি হস না, মেয়ে মানুষের এমন হইতে নাই। শোনোনি আমার কথা, ওর বাপের মতনই বেপরোয়া হইল। আইস মনে হয় ও ঠিকই ছিল। তুমি মারো আমারে, আমি অন্তুর দুর্বলতা হব না। তুমি আমারে মাইরে ফেলো, ও কেন নাই? আমি থাকলে ওর মুসিবত। তুমি ওরে আমার দোহাই দিয়া হুমকি দিলে অন্তু আমার উকিল হইতে পারবে না। ওর আব্বা ওরে উকিল বানাতে চাইছিল, আবার সে সাধ্যি নাই। আমি খালি ওর ঘাড়ের বোঝা হয়ে বাইচে আছি। আমার মায়ের কত স্বপ্ন জানো জয়? আমি মা হয়ে জন্ম দিছি দুনিয়ায় খালি শাস্তি শাস্তি পাওয়ার জন্য। আমার অন্তু কিচ্ছু পাই নাই কোনোদিন, কিছু চাইতোও না। ওর বয়সী মেয়েদের কত আবদার থাকে। আমার অন্তু ওর বাপের মা ছিল, তারে যার নামে দিছি আমি। আমার হাত বাঁধা, কিচ্ছু বলবার সাধ্যি নেই আমার তোমারে। কি বলতে চান শুনি? আঘাত করতে চান? জয় পকেট থেকে ধারালো এক ড্যাগার বের করে হেসে ধরিয়ে দিল। এই নেন, আপনার অন্তিককে ট্র্যাক চাপা দিয়ে মেরেছি আমি, ধরুন, জানের বদলে যান। রাবেয়ার চোখ দুটো বুঝে ছিটকে উঠল। খবরদার, ওই জিনিস আমার কাছে আনবা না, দূরে সরাও। কেন মারবেন না আমায়? সুযোগ পেয়েছেন, কাজে লাগান। এটা হলো এক সচেতন নাগরিকের বৈশিষ্ট্য। আমি চলে গেলে কিন্তু আফসোস হবে ছেলের খুনিকে ছেড়ে দেওয়ার। রাবেয়া কান্নাবুঝের চোখে মলিন হাসলেন, তার কণ্ঠস্বরটা থরথর করে কাঁপছে।
আমি কে গো তোমার ছেলের খুনের বদলা নেবার? আমার আল্লাহ কি দেখে না তুমি আমার ছেলের মারছো? আমি যদি সেই একই পাপ করি, আর তোমার আর আমার মধ্যে তফাৎ কি থাকলো? আমি কি বিচারক? বিচারক তো ওই এক মালিক। ওই জিনিস তোমার হাতেই ভালো মানায়। তোমার তো দরদের লোক নাই, তাই তুমি পারবা কারো দরদের জিনিস ছিনাইয়া নিতে। আমার হাত দুর্বল গো জয়। জয় নিজের বাম হাতের দিকে রাবের হাতখানা ধরে থামিয়ে বলল, আপনার মেয়ে কিন্তু আপনার মতোই ভালো ভাবে না। সি ওয়ান্টস জাস্টিস। সে বিচার চায়, বিচার করতে চায়। আপনার মহান নীতি সে মানে না। এটা জেনে কি আপনার কষ্ট পাওয়া উচিত না? তুমি ছুঁয়ো না আমার হাত। তোমার হাতে অন্তিকের রক্ত লেগে আছে। জয় এক দৃষ্টিতে তাকিয়ে বলে, আপনি একে ছুঁয়েছেন আমাকে। এখন ছাড়ো, তুমি ছুঁয়ো না আর। ছেলের রক্তে মাখা হাত মা সহ্য করতে পারে না, তুমি ছাড়ো। জয় জিজ্ঞাসা করে, সব মায়েরই কি আপনার মতোই হয়? রাবে আঁচল চুলে চোখের পানি মোছে। জয় জিজ্ঞেস করে, সব মায়ের জন্যই কি ছেলের রক্ত কষ্টদায়ক? তুমি বুঝবা না মার কদর। জয় গম্ভীর হয়ে বলে, বোঝার কথা না। আমার রক্ত দেখে কোনোদিন আমার মা কাঁদে নাই। তোমার কি মায়ের দরকার আছে জয়? যে মার দরদ বোঝে সে মার বুক খালি করে না। জয় বাচ্চাদের মতো জিজ্ঞাসা করে, আমি যেভাবে অন্তিককে মেরেছি, আপনার অন্তু যদি আমাকে ওইভাবে মেরে ফেলে, আপনি আমার জন্য কাঁদবেন এইভাবে? রাবেয়া একটু থামলেন। জয় রাবেয়ার সেই কম্পমান হাতখানা টেনে নিয়ে নিজের মাথায় রেখে জিজ্ঞাসা করলো, কাঁদবেন আমার জন্য? আমার মা নেই, আমি অন্তিকের মতো ওরকম রক্তাক্ত হয়ে পথে প্রান্তরেই পড়ে থাকবো ঠিকই, কিন্তু আপনার মতো করে কেউ কাঁদার নেই আমার জন্য। কাঁদবেন আপনি আমার জন্য? রাবেয়া হাত ছড়াতে চায় জয়ের মাথা থেকে। জয় সরাতে দিল না। রাবেয়া জয়ের চোখের দিকে তাকিয়ে কান্না ভেজা অথচ রুক্ষ গলায় বললেন, সন্তানের খুনের জন্য কাঁদতে নেই। জয় হাসে, আপনি একদিন আমাকে মা ডাকতে বলেছিলেন। ওসব কথা বলার ছিল না, তাই নিজের মা ছাড়া অন্যের সন্তানের জন্য কেউ কাঁদে না। আমি আমার রক্ত দেখে বিলাপকারী সেই একমাত্র কাঁদুনের রক্ত ছুঁয়ে দেখেছি। আমার হাত শুধু আপনাদের ছেলের না, জয়ামির নামক ছেলের মায়ের রক্তের ধোয়া। সে ছিল একমাত্র নারী যে জয়ামিরের রক্ত দেখে হয়তো আপনার মতোই কাঁদত। আপনি বুঝবেন না আমার হাতের কেরামতি। রাবেয়া কিছুক্ষণ জয়ের মুখের দিকে তাকিয়ে হু হু করে কেঁদে উঠলেন। জয় নিজের মাথার ওপর থেকে রাবেয়া হাত ছেড়ে দিল। রাবেয়াও হাত নামিয়ে নিলেন। জয় ডান হাত দিয়ে পকেটে থেকে এক বান্ডিল টাকা করে বের করেছে, আলগোছে রাবেয়ার কাঁথার তলে রাখে। অপর হাতে রাবেয়ার মাথায় আলতো হাত বুলিয়ে দিতে বলে, শোনো হতভাগ্যী, তোমার আল্লাহর কাছে দোয়া করলাম, যাও, তোমার অন্তিকের একটা মেয়ে হবে ঠিক তোমার মতো, কিন্তু তোমার বদদোয়া যেন না থামে আমার জন্য। খবরদার, আজ আসি, আবার দেখা হবে, নাও হতে পারে। রাবেয়া চক করে চোখ তুলে নেয়। জয় হেসে ওঠে হো হো করে, তোমার মায়ের হাতে যদি শহীদ হয়ে যায়। চোখ মেরে গা ছেড়ে উঠে দাঁড়ায় জয়। তার তাকায় না পেছনে। বেরিয়ে আসে দলবল সহ। আসার সময় মার্জিয়ার দিকে তাকিয়ে একবার হাসে। ভাবি, আপনার মেয়ে হলে নাম রাখবেন হুমায়রা। একটা সতর্কবার্তা দিয়ে রাখি আগেই, এই নামটা সুন্দর কিন্তু জীবন না। ওকে আবার বলবেন না যে ওর বাপের খুনি ওর নাম দিয়েছে। নাম বদলে ফেলবে আবার, আমার ইজ্জত যাবে। জয় সকাল 5:30টায় দিনাজপুরে পৌঁছালো। বাড়িতে ঢুকে দরজা দুমদুম করে দুটো লাথি মেরে চেঁচিয়ে ডাকলো, তরু তরু। থেমে গেল জয়। কেউ হেঁটে আসছে। জয়ের ভিতর ভেকর আটকে এলো। দম বন্ধ হয়ে একটা ভয়াবহ ব্যথা শক্ত করে তৈরি হলো। সে যে পা হাঁটে আসছে তা কি তরুর হাতে হতে পারে? তরু আসছে জয়ের জন্য দরজা খুলতে। জয় এই ভোরবেলায় ভেতরে ঢুকে দেখবে নির্ঘুম লাল চোখে চেয়ে আছে তরু। 2 প্লেট খাবার বেড়ে নিয়ে বসেছিল রাতভর। এখন জয়কে বিড়বিড় করে 2-4 কথা শোনাবে। দরজা খুলেই অন্তু জিজ্ঞাসা করে, কোথায় ছিলেন সারা রাত? কোথায় গিয়েছিলেন? জয়ের ঘোর কাটে, বুকের ব্যথাটা ছড়াচ্ছে এপাশে ওপাশে। চোখ পরিষ্কার হচ্ছে। কণ্ঠস্বরটা তরুর মতো মিনমিনে, জড়ানো না, একটু তেজস্বী এবং স্পষ্ট। জয়া একটা মাথা ঝাড়া মারে। মুহূর্তের মাঝে নিচে চিরচেনা রূপে হেসে ওঠে। হোয়াটসঅ্যাপ ঘরবালি, আপনি কি চিন্তিত? সব ঠিকঠাক? অন্তু ঘরে হাঁটা ধরল। জয় হাইবুট
জোড়া নিজের রুম পর্যন্ত আস্তে আস্তে খুলল, তারপর দুদিকে ছুঁড়ে মারল। রুমে ঢোকার আগে পেছন ফিরে ডাইনিং টেবিলের আবার দেখা গেল। অন্তু গিয়ে বারান্দায় দাঁড়ালো। শরীর ভালো লাগছে না, দুর্বলতায় হাত পা পড়ে আসছে। গোসলে ঢুকলে জয় খুব গান আসে, গলা ছেড়ে গান গাইলে গোসল শুদ্ধ হয় না। সে গলা ছেড়ে গান ধরল, ভালোবাসে এইবার আয় কাছে তুই, সব ভুলে একবার আয় কাছে তুই। গোসল সেরে বেরিয়ে দেখলো অন্তু খাবার এনে ঢেকে রেখেছে। জয় লুঙ্গি বাঁধতে বাঁধতে আবদার করে, খাইয়ে দাও। আমি যা শালা, বিয়ে মোটে একটাই করছি, চাইলেও আরেক বউকে হুকুম করার ক্যাপাসিটি আপাতত নেই, তুমি দাও। অন্তু জয়কে খাওয়াতে খাওয়াতে বলল, লোক এসেছিল। এমপির লোক? অন্তু লোকমা তুলে ধরল। তাদের দুজনের কথাবার্তার মুখে খুব বেশি বলা দরকার পড়ে না, যা বলার তা আন্তরিকভাবে। আন্তরিক অঙ্গভঙ্গি ও মুখভঙ্গির আধো আধো কথায় সব জানা বোঝা হয়ে যায়। জয় অপ্রতিভ হয়ে উঠল। কি বলেছে? কিছু বলেছে? ওপরে আসছিল? না, আমি নেমে গিয়েছিলাম। জয়ের মুখ লাল হয়ে উঠল। কি বাবদে নিচে নামছিস কেন? না হলে ওপরে উঠে আসতো। বাড়িতে আপনি বা মেয়র সাহেব কেউই নেই, চুপচাপ চলে যেতে আসেনি ওরা। পরে আমি এবং আপনার ছেলেরা কথা বলে বিদায় করেছি। জয়ার মনে নাক শিউরে মেঝের দিকে চোখ কুচকে চেয়ে রইল। অন্তু জিজ্ঞাসা করে, কুষ্টে গিয়েছিলেন আপনি? জয় চোট করে তাকায়, অন্তুকে দেখে একটুক্ষণ, তারপর হেসে ফেলল। বাবার মুড়িদ টুড়িদ হয়েছে নাকি? দাওয়াত বসে কাবাব কুত্তা কি বলতেছে, তারপর হেসে ফেলল। বাবার মুড়িদ টুড়িদ হয়েছ নাকি? দাওয়ায় বসে কাবাব কুত্তা খেদাও? অন্তু হাসে। সাধারণ জ্ঞান, আপনার মতো ধূর্ত লোকের ফোন নিয়ে আপনার ঘরের বারান্দায় কথা বললাম, শুনলেন না আপনি? অন্তু কথা বের হওয়ার জন্য বলে, দরুন সাহেবের সাথে কথা তো শুনেছেন, সেটা বলেছেন না কেউ? যে মাথা নাড়ল, না, তখন আসলেই ঘুমাইছিলাম। সেদিন খেয়ে দিয়ে জয় দুপুর অবধি ঘুমিয়ে। ঘটনাক্রমে প্রথমত জয় একবার অন্তুকে নিয়ে বড় ঘরে গেল এবং মুরসালিনের কাছে কিছু প্রশ্ন উত্তর পেয়েছিল, যা চমকপ্রদ। জয়ের চিন্তাভাবনা বড় গভীরভাবে সে তৃতীয় আঘাতটা হেঁটেছিল। তারপর পুরো বেলাটা সে মদ পান করলো, সারা রাত মরার মতো ঘুমালো, যেন সে পালাতে চাইছে মুরসালিনের কথাগুলো থেকে, নিজের থেকে, অতীত থেকে। সে কথাগুলোর দায়ে মেটাবার সাধ্যই তার নেই, তা বদলানোর পথ নেই। অতীতকে শুধু সৃষ্টিতে ধরা যায়, তার বদলানোর জন্য সে সময়যন্ত্রের তত্ত্ব মানুষ দিয়েছে, তা কেবল একটা কল্পতত্ত্ব। পরের দিন সকালে রিমি বের হলো রুম থেকে, রান্নাঘরে অন্তুকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে আপনার? আমার কি হয়েছে বলতে চান না যখন, আমি আর জিজ্ঞাসা করলাম না। আমার বাচকটা আজ কদিন খুব লাফাচ্ছে, লোকে বলে এটা অশুভ লক্ষণ, আপনি বিশ্বাস করেন? অন্তু হাসলো। করতে ইচ্ছে করছে এখন আপাতত, তবে আমার মনে হয় বেশি কাদার কারণে এমন হয়েছে। জয় 10টার দিকে ঘুম থেকে উঠে জেগে বলল, আপনার আজ এমপির কাছে যাবার কথা, তুমি এত ইন্টারেস্ট নিচ্ছ কেন? অন্তু তেমন উদাসীন হয়ে পড়ল। কারণ কামরুলের মার্ডার আমার হাতেই হয়েছে। কথাটা বলে নিজের হাতে তালুটা দেখে অন্তু তাকালো। জয় বলল, কে বলেছে? দরুন সাহেব। আমাকে ধরিয়ে দিচ্ছেন না কেন? জয় হেসে উঠল, ঘাড় এপাশ ওপাশ করে মুচকি আসলো। আমার হাতে এবার একটি এমপির খুন করতে চাও? আপনি এর আগে কাকে কাকে খুন করেছেন? জয় গামছাটা গলায় ঝুলিয়ে গোসলে ঢুকে পড়ল। 2 বছরেরও ওইভাবেই। সে শুধু এইটুকুই বুঝল, জয় আমিরের কাছে তার কিছু ঋণ জমে আছে। লোকটা নিজের ইচ্ছাকৃতভাবে নিজেকে তার কাছে পাওনাদার করছে, নাকি আসলে সে অন্তুকে বাঁচাতে চায়, ভেবে পেল না। জয় বের হলে অন্তু বলল, আপনাদের আমির নিবাস কি বিশাল বড়? জয় ঘাড় ঘুরিয়ে তাকায়, তুমি যাবে? আপনি তো এখন এমপির কাছে যাবেন। জয় মুচকি হাসে। জয় আমিরের মন বড় সিস্টার, করিন্দির একবার তার জিতে নিয়ে কিছু চেয়ে দেখো। অন্তু মনে মনে বলল, এটাই তো ভয় জয় আমির, তার দিল জিতে কেউ তার রুহুর ওপর অবধি কবজা পেয়ে যায়, তারপর আমাকে দিয়ে সব করানো যায়, সব। এত বড় কাঙ্গাল আপনি, অথচ আমার কাছে এই শেষ ক্ষণে কিছুই নেই আপনাকে দেওয়ার মতো, শুধু যন্ত্রণা ছাড়া। পর্বটা এখানে শেষ হয়ে গেল। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আজকে ধন্যবাদ।